আমি ঠিক নেমেছি, রিক্সা থেকে নেমেছি, মুগ্ধ যেখানে গুলিবিদ্ধ হয়েছিল সেখানেই। এবং আমি নিজের চোখে ওর সেই রক্তটা দেখেছি, কিন্তু আমি তখন জানতাম না যে এটা মুগ্ধরই রক্ত ছিল এবং রক্তের উপরে সেই পানির বোতলগুলো পড়েছিল। আমি তখনও বুঝি নাই যে এটা মুগ্ধরই রক্ত ছিল। আমি হাসপাতাল খুঁজে বের করে হাসপাতালে গিয়েছি। আমি যখন মুগ্ধকে দেখতে পেরেছি, ও একটা বেডের উপর শুয়ে আছে এবং এমনভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। আমি তখনও বিশ্বাস করতে পারি নাই যে মুগ্ধ আর আমাদের মাঝে নাই। সেদিনের ঘটনা যখন আসলে মুগ্ধ সবাইকে পানি দিয়ে বেড়াচ্ছিল, আপনি তখন কোথায় ছিলেন স্নিগ্ধ? সেই দিনের ঘটনা আমার কাছে কেমন যেন সম্পূর্ণটাই আল্লাহর তরফ থেকে স্ক্রিপ্টেড মনে হয়। 18 তারিখের ঠিক 2 দিন আগে 16 তারিখে আমার একটি বাইক অ্যাক্সিডেন্ট হয়, যার কারণে আমার হাতে 5টা সেলাই দেওয়া লাগে। যার কারণে এই নতুন নতুন ব্যথা হওয়ার কারণে সেদিন আমার হাতে প্রচণ্ড ব্যথা ছিল এবং আমার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি সেদিন মুগ্ধর সাথে বের হতে পারিনি, শুধুমাত্র আমি ইনজুর তার জন্য। মুগ্ধ আমাকে নিজেও মানা করেছে যে তোর এই ইনজুরি নিয়ে তোর আমাদের সাথে যাওয়া লাগবে না, আমরা ওখানে যাচ্ছি আন্দোলনকারীদেরকে সাহায্য করার জন্য, হেল্প করার জন্য, আন্দোলনে যোগদান করার জন্য। এখন ওখানে যেয়ে যদি তোকে নিয়েই আমাদের দৌড়াদৌড়ি করা লাগে, সেটা আমাদের আন্দোলনকে ব্যাঘাত ঘটাবে। যার কারণে আমি ওদের সাথে আর সেদিন বের হই নাই, আমি বাসাতেই ছিলাম সেদিন। ঢাকার মধ্যে শুধুমাত্র আমি আর মুগ্ধ বাসাতেই ছিলাম, আর আমাদের বাকি সম্পূর্ণ পরিবার কক্সবাজারে ছিল আমার বড় ভাইয়ের শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য। আপনাদের আরেক ভাই আছে? আমাদের একজন বড় ভাই আছে। আচ্ছা, আপনারা 3 ভাই? হ্যাঁ, আমরা 3 ভাই। আমাদের বড় ভাইয়ের নাম মীর মাহমুদুর রহমান, ডাকনাম দীপ্ত। আমার নাম মীর মাহবুবুর রহমান, ডাকনাম স্নিগ্ধ। আর মুগ্ধর নাম ছিল মীর মাহফুজুর রহমান, ডাকনাম মুগ্ধ। আপনারা কিভাবে আসলে তার গুলিবিদ্ধ হওয়ার খবরটি পান? অ্যারাউন্ড 5:30টার দিকে মুগ্ধর সাথে আমাদের যে ফ্রেন্ড ছিল আশিক, সে আমাকে ফোন দিয়েছে এবং ফোন দিয়ে বলতেছে যে মুগ্ধর গুলি লাগছে, তুই তাড়াতাড়ি আয়, হসপিটালে আয়। আমি তখনও বুঝি নাই এই গুলি রাবার বুলেট নাকি রিয়েল বুলেট নাকি কি হয়েছে। আমি মনে করেছি যে তখন পর্যন্ত আমি জানতাম না যে আসলে এই রাষ্ট্র এই ছাত্রদের উপর রিয়েল বুলেট চালাতে পারে। আমি তখনও মনে করেছি রাবার বুলেট লেগেছে, অথবা ইনজুরি হয়েছে, এই জন্য ওকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। 5:30টার দিকে জানতে পারি, আমি তাৎক্ষণিকভাবে বের হয়ে আমি ফার্স্টে হসপিটালটা চিনতে পারিনি, যে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। আমার এখনো মনে আছে, আমি ঠিক নেমেছি, রিক্সা থেকে নেমেছি, মুগ্ধ যেখানে গুলিবিদ্ধ হয়েছিল সেখানেই। এবং আমি নিজের চোখে ওর সেই রক্তটা দেখেছি, কিন্তু আমি তখন জানতাম না যে এটা মুগ্ধরই রক্ত ছিল এবং রক্তের উপরে সেই পানির বোতলগুলো পড়েছিল। আমি তখনও বুঝি নাই যে এটা মুগ্ধরই রক্ত ছিল। আমি হাসপাতাল খুঁজে বের করে হাসপাতালে গিয়েছি। আমি যখন মুগ্ধকে দেখতে পেরেছি, ও একটা বেডের উপর শুয়ে আছে এবং এমনভাবে শুয়ে আছে যেন মনে হচ্ছে ঘুমাচ্ছে, রেস্ট নিচ্ছে। আমি তখনও বিশ্বাস করতে পারি নাই যে মুগ্ধ আর আমাদের মাঝে নাই। আমার মনে হচ্ছিল যে হয়তোবা আন্দোলনের মাঝখানে ওর মাথা হয়তোবা ফেটে গিয়েছে, যার কারণে মাথার থেকে ব্লিডিং হচ্ছে, কিন্তু ওর রেস্ট নিচ্ছে। আমি তখন ওর কাছেও পর্যন্ত যাই নাই, আমি সাইডে বসেছিলাম এবং আমি এটা বলতেছিলাম যে ডাক্তারের কাজ করতে দেই, আমি ডাক্তারের কাজে যাতে হ্যাম্পার না করি। তখনও মনে হচ্ছিল, আমি তো সবসময় ওর সাথে ঘুমাই, প্রত্যেকবার ওকে যেভাবে দেখি যে ঘুমাচ্ছে, ঠিক একইভাবে সেভাবে ঘুমাচ্ছে। ডাক্তার 5 মিনিট পর এসে আমাকে বলতেছে যে আমরা ওর ইসিজি করিয়েছি, কিন্তু ওর ইসিজি কোনো রিয়াকশন পাওয়া যাচ্ছে না, হি ইজ নো মোর। তখন আমি প্রথম জানতে পারি যে মুগ্ধ আমাদের মাঝে নাই, কারণ মুগ্ধর গুলিটা একদম ওর কপাল বরাবর লেগেছে অ্যান্ড ওই কপালের উপরে ওর ব্যান্ডেজ করানো ছিল, যেটা দেখে বোঝাই যাচ্ছিল না যে কপালের খুব ছোট একটা ছিদ্র। এই এত ছোট একটা ছিদ্র দেখাই যাচ্ছিল না ব্যান্ডেজের আড়ালে। আমার মনে হচ্ছিল যে মাথা মনে হয় ফেটেছে, যার কারণে অল্প একটু ব্লিডিং হচ্ছে। যখন ডাক্তার আমার কাছে এসে কনফার্ম করে যে ইসিজিতে মুগ্ধ রিয়াকশন পাওয়া যাচ্ছে না, ও আর নাই, আমি তখন প্রথমে বিশ্বাস করতে পারি না। আমি ডাক্তারকে বলি যে আমার সামনেই আবার একটু ইসিজি করান। ডাক্তার খুব হেল্পফুল ছিল, সে আমার সামনে আবারও ইসিজি করিয়েছে অ্যান্ড আমি নিজে সেই মেশিনে দেখতে পাচ্ছি যে ওর এখানে কোনো রিয়াকশন নাই। তখন মানে আমার মাথায় কি চলতেছিল আমার এখন মনে নাই, আমি তখন পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। অ্যান্ড শুধুমাত্র একটা জিনিসই মনে আছে, আমি শুধুমাত্র আমার ফোনটা বের করেছি আর আমার বড় ভাইকে ফোন দিয়েছি, বলেছি যে তোমরা যেখানেই থাকো না কেন আব্বু আম্মুকে জানাও না, তুমি জলদি ঢাকাতে আসো। আমার বড় ভাই
এই কক্সবাজার থেকে ঢাকা আসা পর্যন্ত, সেদিন আপনারা জানেন 18 তারিখে মুগ্ধ মারা যাওয়ার 1 ঘন্টা পরেই ইন্টারনেট শাটডাউন করে দেওয়া হয়, তারপর কারফিউ জারি করা হয়। তো এই বাজে অবস্থাতে বাই রোডে আসার কোনো অপশন ছিল না। আমার ভাইয়া বাবা মার থেকে লুকিয়ে রেখেছে যে মুগ্ধ আর আমাদের মাঝে নেই, বাবা মাকে জানতে দেয় নাই, কারণ সেইখানে যদি বাবা মা জানতে পারতো তাদের অবস্থা কি। আমার মা এমনিতে হার্টের পেশেন্ট অ্যান্ড বাবার খুব বয়স হয়েছে, তারা যদি জানতে পারতো সেখানে কি রিয়াকশন দিত সেটা আমার জানা নাই। তার কারণেই এই ভয় থেকেই তাদেরকে না জানানো, এবং আমার ভাই এতটা কষ্ট নিয়ে মানে বাবা মার সামনে নিজের ইমোশন শো করতে পারতেছে না, কাঁদতেও পারতেছে না, এবং কোনো কিছু বলতেও কারোর সাথে কথাও বলতে পারতেছে না। অ্যান্ড এরকম একটা পরিস্থিতিতে আমার বাবা মা যতক্ষণ না পর্যন্ত মুগ্ধ লাশের সামনে এসেছে ততক্ষণ পর্যন্ত জানতো না যে মুগ্ধ আমাদের মাঝে নেই। কখন সেটা এসেছেন? মুগ্ধ মারা গিয়েছে 18 তারিখ সন্ধ্যা 6টার দিকে, আর আমার বাবা মা এসেছে 19 তারিখ সকাল 8টার দিকে। ততক্ষণ আপনি কোথায় ছিলেন আসলে লাশ নিয়ে? 18 তারিখে সারা রাত আমি মুগ্ধর সাথেই, আমার চাচার বাসার গ্যারেজ আছে, সেখানে মুগ্ধর লাশবাহী গাড়িটা রাখা ছিল, এবং আমি সারা রাত আমি সহ আমার সকল বন্ধু বান্ধব, এখানে আমার আপন বলতে শুধুমাত্র আমার চাচা ছিল আর আমার বন্ধু বান্ধবরাই ছিল। আমার বন্ধু বান্ধব সহ আমার চাচারা আমরা সারা রাত মুগ্ধর পাশেই, সেই গ্যারেজে মুগ্ধর লাশবাহী যে গাড়িটা ছিল সেই গাড়িটার পাশেই ছিলাম। এটা এই 9টার সময় আসে আমার আব্বু আম্মু। ততক্ষণ পর্যন্ত আমরা কিছুটা হিন্টস দিয়েছি যে মুগ্ধ অ্যাক্সিডেন্ট করেছে, মুগ্ধ হসপিটালে ভর্তি আছে, যাতে তারা স্ট্রং হয়, আস্তে আস্তে যাতে জিনিসটা সইতে পারে। মুগ্ধর লাশটা যখন আমার বাবা মা তাদের সামনে দেখেছে, আমার মা সাথে সাথে অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে যায়। আমার বাবা তখন এক পাগলের মতন আচরণ শুরু করে। সেই দিনটা আমাদের জন্য আমরা কখনোই ভুলবো না। 18 তারিখ এবং 19 তারিখ এই দুইটা দিন আমাদের পরিবারের জীবন থেকে কখনোই ভুলানো সম্ভব না। মুগ্ধ ভাইকে আপনারা কোথায় শায়িত করেছেন? উত্তরা। এই শায়িত করা নিয়ে আমাদের অনেক প্রবলেম ফেস করতে হয়েছে। আমরা চেয়েছিলাম প্রথমে মুগ্ধকে আমাদের দাদুকে যেখানে কবর দেওয়া হয়েছে সেখানেই কবর দেওয়ার জন্য, কিন্তু তখন দেশের পরিস্থিতি এতটা বাজে ছিল, সেখানে বলা হয়েছিল যে পুলিশের এনওসি, যেহেতু মুগ্ধর মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, অথবা পুলিশের পোস্টমর্টম রিপোর্ট লাগবে। তো আমরা এনওসির জন্য থানাতে যোগাযোগ করেছিলাম, অ্যান্ড থানা থেকে আমাদেরকে একটাই কথা বলেছে যে দেশের এই পরিস্থিতিতে আমরা কলমের একটা কালিও চালাতে পারবো না। তারা আমাদেরকে কোনোভাবেই কোনো সহযোগিতা করে নাই, যার কারণে আমরা সেখানে দাফন করার অনুমতি পাই না। আমাদের বাসার পাশে একটি কবরস্থান আছে, সেখানেও চেষ্টা করেছি, সেখানেও তারা আমাদেরকে অ্যালাউ করে নাই দাফন করার জন্য। সর্বশেষ আমরা এমন একটা কবরস্থান খোঁজার জন্য চেষ্টা করেছি যে কবরস্থানে আমরা মুগ্ধকে দাফন করতে পারবো এবং এরকম কোনো ফর্মালিটিস আমাদেরকে মেনটেন করতে হবে না। উত্তরা কামারপাড়া কবরস্থান নামে একটি কবরস্থান পেয়েছি, যেটা অনেকটাই প্রত্যন্ত একটা এলাকায় আছে। সেখানে আমরা শেষমেশ পারমিশন পাই সেখানে মুগ্ধকে দাফন করার জন্য, এবং উত্তরা কামারপাড়া কবরস্থানে আমরা তাকে দাফন করি। এটা তো অনেকখানি দিন হয়ে গেল, আপনারা কি কোনো রিপোর্ট পেয়েছেন যে আসলে কেমন গুলি লেগেছিল সেখানে মুগ্ধ ভাইয়ের গায়ে? এরকম কোনো রিপোর্ট কি পুলিশ থেকে প্রকাশ করা হয়েছে? না, এখন পর্যন্ত আমরা এরকম কোনো রিপোর্ট পাইনি। আর মুগ্ধর শরীরে আমরা সেই বুলেটটা পাইনি। মুগ্ধর বুলেটটা ওর কপাল থেকে লেগে পিছন থেকে বের হয়ে গিয়েছিল। তো সেই অনেকে যে বলছে এটা স্নাইপারের গুলি, এই বিষয়ে আসলে কি? এই বিষয়ে এখন পর্যন্ত কোনো সত্যতা প্রমাণিত হয়নি। আমরা সেটা নিয়ে কাজ করছি। মুগ্ধর ক্ষতটা আছে, সেই ক্ষতটার ছবিও আমাদের কাছে আছে, এবং সেটাই আমরা ইতিমধ্যে ডিবির কাছে ফরেনসিক ভাবে আমরা সেগুলো নিয়ে যাচাই বাছাই কাজ করছি। কিন্তু সেটি স্নাইপারের বুলেট ছিল নাকি অন্য কোনো বুলেট ছিল সেটি সত্যতা এখন পর্যন্ত কনফার্ম করা যায়নি। আপনাদের পরিবার থেকে কোনো রকম মামলা করা হয়নি এটা নিয়ে যদি কিছু বলবেন। আমরা ইতিমধ্যে এটি দেশবাসীর কাছে ক্লিয়ার করেছি আমরা কেন মামলা করিনি। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই শহীদদেরকে নিয়ে, আহতদেরকে নিয়ে যে যেভাবে পারছে সেভাবে মামলা করছে, এবং একটা মামলাতে দেখা যাচ্ছে 300, 400, 500 জন কে আসামি করে মামলা দেওয়া হচ্ছে, যেটি আমাদের কাছে সম্পূর্ণ অযৌক্তিক মনে হয়। আমরা চাই না যে মুগ্ধর জন্য কোনো ইনোসেন্ট ব্যক্তি যে নিরপরাধ সে কোনোভাবে কোনো হ্যারাসমেন্টের শিকার হোক, যার কারণে আমরা এখনো মামলা করিনি। আমরা এখনো তথ্য প্রমাণাদি কালেক্ট করছি, এবং কিছুটা আমরা কালেক্ট করতে পেরেছি, নিজেদের উদ্যোগেই কালেক্ট করছি।
কালেক্ট করে আমরা ইনশাল্লাহ যখন আমাদের কাছে সম্পূর্ণ তথ্য প্রমাণিত আসবে, আমরা স্পেসিফিকভাবে যারা এটার জন্য প্রকৃতভাবে দোষী তাদের এগেনস্টে আমরা মামলাটি করতে চাই, যাতে করে কোনো নিরপরাধ ব্যক্তি মুগ্ধর কারণে যাতে সে কোনো হ্যারাসমেন্টের শিকার না হয়। যদি হ্যারাসমেন্টের শিকার হয়, এটা হবে মুগ্ধর জন্য সবথেকে বড় অপমান। তো আমরা চাই না মুগ্ধর জন্য এই অপমানটা বয়ে আনতে, যার কারণেই আমরা একটু সময় নিচ্ছি, সময় নিয়ে সবকিছু গুছিয়ে সম্পূর্ণ তথ্যাদি প্রমাণাদি নিয়ে আমরা একবারে মামলা করব। আপনি বিভিন্ন জায়গায় বলেছেন যে মুগ্ধর যে স্বপ্ন ছিল সেটা বাস্তবায়নে আপনি কাজ করে যাবেন। মুগ্ধ ভাইয়ের আসলে কি স্বপ্ন ছিল? মুগ্ধর সর্বশেষ যেই স্বপ্নটা ছিল, ও যে আন্দোলনে পানি বিতরণ করছিল, ওর ইচ্ছা ছিল যে ও আন্দোলনকারীদেরকে সেবা দিবে। এটি তার তাৎক্ষণিক একটি স্বপ্ন তৈরি হয়েছিল, যার কারণে সেই ফলে সে সেবা দিচ্ছিল। এই স্বপ্নটি তার অসম্পূর্ণ রয়ে গেছে, যার কারণেই আমার সর্বপ্রথম কাজ, আমি যতটুকু পারি আন্দোলনকারীদের পাশে যে দাঁড়ানোর, আন্দোলনকারীদের জন্য কাজ করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করব। যারই ধারাবাহিকতায় আমি যখন জানতে পেরেছি যে এরকম একটি ফাউন্ডেশন হচ্ছে এবং আমাকে যখন বলা হয়েছে এরকম একটি ফাউন্ডেশনের দায়িত্ব নেওয়ার জন্য, আমি এক বাক্যে রাজি হয়েছি। আপনি এটার প্রধান নির্বাহী হিসেবে কাজ করছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। আপনারা ইতিমধ্যে কাজ শুরু করেছেন, যেটুকু পরিমাণে হোক সাহায্য পৌঁছে দিচ্ছেন আহতদের পরিবারে। সেটা আসলে কতদূর এগিয়েছে বা সেই প্রক্রিয়াটা আপনারা কিভাবে করছেন, এটা নিয়ে যদি বলেন। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সম্পূর্ণভাবে একটি বেসরকারি ফাউন্ডেশন। আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যথাসম্ভব চেষ্টা করে যাচ্ছি যে এই যে গণঅভ্যুত্থানের যেই প্রকৃত যোদ্ধারা আছে, সেই যোদ্ধাদের যেই তালিকাটি আছে সেটি সঠিকভাবে প্রণয়ন করার জন্য। তার জন্য আমরা প্রশাসনের হেল্পও নিচ্ছি। স্থানীয় যেই সমন্বয়ক বৃন্দরা রয়েছে বা প্রাইমারি স্কুলের শিক্ষক থেকে শুরু করে মসজিদের ইমাম সহ সবাইকেই আমরা আমাদের এই প্রসেসে যুক্ত করেছি। আমরা বিভিন্ন এলাকার থেকে ইন্ডিভিজুয়ালি আমাদের প্রতিনিধি সিলেক্ট করার মাধ্যমে তাদের মাধ্যমে যেই যোদ্ধারা আছে তাদের তালিকাগুলো আমরা নিচ্ছি এবং হসপিটাল থেকে যোগাযোগ করে হেলথ মিনিস্ট্রির মাধ্যমে একসাথে কোলাবোরেশন করে সেটি ভেরিফিকেশন করি এবং সেই ভেরিফিকেশনের মধ্যে একটি বড় পার্ট হলো স্থানীয় জনগণ যারা আছে তাদেরকে সেই ভেরিফিকেশন প্রসেসে আমরা ইনক্লুড করে তাদের মাধ্যমে কনফার্ম হই এই লিস্টটি প্রণয়ন করছি। আপনাদের কর্মশক্তি কেমন, আসলে কতজন মানুষ এখানে কাজ করছেন এই প্রক্রিয়াটি সম্পন্ন করতে ফাউন্ডেশনে? আপনারা জানেন ফাউন্ডেশনটি শুরু হয়েছে মাত্র 3 মাস হয়েছে, বেশি দিন হয়নি। আর একটা ফাউন্ডেশন শুরু থেকে শুরু করা এটা একটা খুবই জটিল একটি প্রক্রিয়া, অ্যাটলিস্ট বাংলাদেশের ক্ষেত্রে এটি একটি জটিল একটি প্রক্রিয়া। এখন পর্যন্ত আমাদের অফিসে জনবল আছে 30 জনের মতন এবং তারা সবাই যার যার জায়গা থেকে অনেস্ট এবং এই 30 জনই আন্দোলনের সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত এবং তারা আন্দোলনের স্পিরিট। প্রত্যেকেই ইয়াং? হ্যাঁ, প্রত্যেকেই ইয়াং। একজন দুজন আছে যারা একটু বয়স্ক, কারণ আমাদের ইয়াংদের স্পিরিটের পাশাপাশি এক্সপিরিয়েন্সদের এক্সপিরিয়েন্সও দরকার, যার কারণে একজন দুজন আছে যারা একটু বয়স্ক আর বেশিরভাগই আমাদের ফাউন্ডেশনে যারা ইয়াং কাজ করছে। কি চ্যালেঞ্জ আসলে আপনি মোকাবেলা করছেন? কারণ ইতিমধ্যে কিন্তু অনেক ধরনের অভিযোগ পাওয়া যাচ্ছে, যেমন অনেক যারা সত্যিকারের আহত পরিবার তারা পাচ্ছেন না অনেকে বলছেন, আবার এমন অনেকে হয়তো পাচ্ছেন যারা হয়তো ওইভাবে ক্ষতিগ্রস্ত ছিলেন না। আমাদের সবথেকে বড় চ্যালেঞ্জ যেটি হলো, যখন আহত হয়েছে একজন আন্দোলনকারী, এটি 5 তারিখের আগের কথা আমি বলছি, যখন আন্দোলনকারী আহত হয়েছে সে যখন হসপিটালে গিয়েছে সে নানাবিধি ভয়ের কারণে, হুমকির কারণে সে তার সঠিক তথ্যটা হাসপাতালে দেয়নি, যার কারণে সেই যে এই ব্যক্তিটি যে তখন এই হাসপাতালে গিয়েছিল এটা নির্ণয় করাটা আমাদের জন্য সবথেকে বড় চ্যালেঞ্জ। কারণ সে সেখানে তার এনআইডি কার্ডের তথ্য ভুল দিয়েছে, তার নাম ভুল দিয়েছে শুধুমাত্র একটি চিকিৎসা পাওয়ার জন্য, এবং সে যদি তখন সেখানে তার সঠিক ইনফরমেশন দিত সে তখন ভয়ে ছিল যে সে নানাবিধি প্রবলেমের সমস্যার সম্মুখীন হতে পারে। এটি আমাদের জন্য সবথেকে বড় সমস্যা এখন যেটি আমরা ফেস করছি। আরেকটি সমস্যা সেটি হলো আমাদের এই ভাগ করার যে বিষয়টা, যে কারা আন্দোলনকারী ছিল এবং কারা আন্দোলনকারীদের বিপক্ষে ছিল। কারণ আপনারা জানেন যে শুধুমাত্র আন্দোলনকারীরাই নয়, যারা আন্দোলনকারীদের বিপক্ষে ছিল তারাও কিছু মানুষ আহত হয়েছে। এখন তারাও আমাদের এই প্রক্রিয়াতে অন্তর্ভুক্ত হচ্ছে নানান বিতর্কিত ভাবে, নানান ভাবে আমাদের সাথে প্রতারণার শিকার করে।
তারা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে তারা যাতে এই লিস্টে, আমাদের এই আহতদের লিস্টে যাতে তারা ঢুকতে পারে। এটি আমাদের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ। এই আন্দোলনটা তো আসলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে হয়নি, কিন্তু রাজনৈতিক শক্তিগুলো এখানে ছিল, ছাত্র জনতা ছিল, এমন অনেকে ছিল যারা ওইখানে হয়তো আন্দোলনকারী সাধারণ পরিচয় ছিল, কিন্তু পরবর্তীতে তাদের রাজনৈতিক মতাদর্শের একটা প্রকাশ আমরা দেখতে পাচ্ছি। মীর মুগ্ধ, শহীদ মীর মুগ্ধর কি কোনো রাজনৈতিক মতাদর্শ ছিল? কোনো দলের সঙ্গে তিনি ছিলেন? না, মুগ্ধ কোনো রাজনৈতিক মতাদর্শ ছিল না, এবং ওর জীবনে কখনো কোনো রাজনৈতিক কোনো কিছুর সাথে জড়িতও ছিল না। আপনারা একটু যদি দেখেন মুগ্ধর ফেসবুক প্রোফাইলটা, ও যখন বের হয় 18 তারিখে বের হওয়ার কিছুক্ষণ আগেই একটা পোস্ট শেয়ার করে, যেটি ছিল সকল রাজনৈতিক দলকে কেন্দ্র করে। সে প্রকৃতভাবে ছাত্রদের পক্ষে ছিল, এবং সে একজন ছাত্র হিসেবেই সে আন্দোলনে যোগদান করেছিল, এবং সে এটি সবাইকে আহ্বানও করেছিল তার ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে যে যদি কোনো রাজনৈতিক কেউ যদি থেকে থাকে যারা আন্দোলনে আসতে চায়, তাদেরকে সে অনুরোধ করেছিল যে রাজনৈতিক যে পরিচয় সেটিকে পিছনে রেখে সে একজন সাধারণ ছাত্র পরিচয়ে, সাধারণ জনগণ পরিচয়ে সে যাতে আন্দোলনে যোগদান করে। আপনার কি কোনো রাজনৈতিক দর্শন রয়েছে? না, আমারও কোনো রাজনৈতিক দর্শন নেই, ইভেন আমার বড় ভাইয়েরও কোনো রাজনৈতিক দর্শন নেই। আমরা ছোটবেলা থেকেই খুব শান্তিপ্রিয় একটি ফ্যামিলি, এবং সবসময় চেষ্টা করেছি যে এইসব রাজনীতি থেকে আমরা যাতে দূরে থাকতে পারি। আমরা কখনোই আমাদের এই ইন্টারেস্টটা জাগে না যে আমরা রাজনীতির সাথে যুক্ত হব। এখনো যাচ্ছে না যে কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত? না, আমাদের এখনো আমাদের এরকম কোনো ইন্টারেস্ট নেই আমরা রাজনৈতিক দলের সাথে যুক্ত হব। অনেক রাজনৈতিক দলই এসে আমাদের সাথে বিভিন্নভাবে অ্যাপ্রোচ করেছে, বাট আমরা স্ট্রেট কাট সবাইকে জানিয়েছি যে আমরা কোনো পলিটিক্সের ভিতরে যাব না এবং কোনো পলিটিক্সের সাথে জড়িত হব না। যারা এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের ভূমিকায় কাজ করেছেন, আপনার সঙ্গেও কাজ করছেন, সার্জিস আলম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হিসেবে আছেন, তারা তো রাজনৈতিক দল গঠন করা হবে কিনা সেটা নিয়ে মোটামুটি একটা পজিটিভ ধারণায় দিচ্ছেন যে তারা হয়তো একটি দল করতে পারেন। সেক্ষেত্রে কি আপনি সেই দলের সঙ্গেও জড়িত হবেন না? এখন পর্যন্ত আমার ইচ্ছা আমি কখনো কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত হব না, কারণ আমার নিজের ব্যক্তিগত জীবন আছে, এন্ড আমি বিশ্বাস করি যে আমি রাজনীতির জন্য না। আপনি কিসের জন্য? আপনার জীবনের লক্ষ্য কি? আমি ছোটবেলা থেকেই বড় হয়েছি বিভিন্ন সমাজসেবা কাজের মাধ্যমে। আপনারা জানেন আমি স্কাউটিং এর সাথে যুক্ত আছি, আরো নানান সমাজসেবার সাথে যুক্ত আছি। আমি মানুষের সেবা করতে পছন্দ করি, আমি মানুষকে নিয়ে কাজ করতে পছন্দ করি। তার জন্য আমি নিরপেক্ষভাবে মানুষের সেবা করার জন্য নিরপেক্ষভাবে আমি কাজ করতে চাই, সেটার জন্য আমি তৈরি। প্রতিটি বিপ্লবের পরই এই আশঙ্কা হয়, বাংলাদেশেও আসলে এইরকম কথা হয়েছে যে বিপ্লব বেহাত হয়ে যাচ্ছে কিনা। এই বিষয়ে আসলে আপনার অবজারভেশন কি? এই যে পরিস্থিতি এখানে আমরা দেখতে পাচ্ছি, নানা দলের মানুষ নানা ধরনের ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন, অনেকে বিভেদ তৈরি করা, সাম্প্রদায়িক দাঙ্গা, বাইরের দেশ থেকেও নানা ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা। এই বিষয়টা নিয়ে কি বলবেন? আসলে বিপ্লব কি তার সঠিক রাস্তায় চলছে বিপ্লব পরবর্তী সময়, কিংবা অভ্যুত্থান পরবর্তী সময়? সবাই এটাকে বিপ্লবও বলতে রাজি না, নাকি আসলে এই জায়গাতেও বেহাত হয়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে? একটা পক্ষ সবসময় থাকবে যারা এই বিপ্লব গণ অভ্যুত্থানের স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে এবং নানা প্রতিবন্ধকতার তৈরি করার সৃষ্টি করবে, এবং সেটিকে শক্ত হাতে সামাল দিতে হবে। আমার মতামত যদি নেন, আমি বলবো যে এখন দেশকে সংস্কার করার একটি সুবর্ণ সুযোগ সবার কাছে, বাংলাদেশের প্রতিটা মানুষের হাতে এই দেশকে সংস্কার করার জন্য একটি সুবর্ণ সুযোগ। এই সুযোগটা আমাদের গ্রহণ করা উচিত, এবং এই বিপ্লব, এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে মাথায় রেখে যার যার জায়গা থেকে এই সংস্কার কাজে এগিয়ে আসা উচিত। আমি সবসময় একটি কথা বলি যে দেশকে সংস্কার করার আগে নিজেকে সংস্কার করা খুবই প্রয়োজন। আমরা যতদিন না পর্যন্ত নিজেদের মেন্টালিটি চেঞ্জ না করতে পারছি, ততদিন পর্যন্ত আমরা দেশ সংস্কারের কাজে আমরা নিজেদেরকে নিয়োজিত করতে পারবো না। যারা বিপ্লবের পক্ষে কাজ করছে বর্তমান ইন্টিরিয়াম গভর্নমেন্ট, তারা খুব সুন্দরভাবে এগুলো সামাল দিচ্ছে, এবং তারা তাদের জায়গা থেকে তাদের সর্বোচ্চ দিয়ে কাজ করছে, এবং এখন পর্যন্ত আমি বিপ্লবকে সফল হতেই দেখছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX আমি বিপ্লবের ব্যর্থতা আমি এখন পর্যন্ত দেখিনি। বাহ, অনেক ধন্যবাদ।
এখন আসলে দেশ একটা আন্দোলনমুখী পরিস্থিতিতে রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন পান থেকে চুন খসলেই রাস্তায় নেমে যাওয়া। এই যে এত আন্দোলন, এত দাবি, বিশেষ করে আমাদের ছাত্ররা, ছাত্রদের প্রধান লক্ষ্য বা প্রধান কাজ তো আসলে পড়াশোনা করা। তো সেই জায়গাটা থেকে কিন্তু অনেকখানি সরে এসেছে। তারা দেখা গেছে আমরা বিভিন্ন কলেজে কলেজে মারদাঙ্গা দেখতে পাচ্ছি। তারা তো বিভিন্ন জায়গায় ধরেন মনিটরিংয়ে যাচ্ছে, দ্যাটস ওকে, দ্যাটস গুড, কিন্তু প্রধান যে পড়াশোনার জায়গা সেখান থেকে তারা অনেকখানি বিচ্যুত হচ্ছেন বলে অনেকে মতামত করেন। তাদের এখানে ফিরে আসা কতটা জরুরি বলে মনে করেন, বা কতটুকু তারা আসলে মাঠে থাকবেন, কতটুকু তারা রাজনীতিতে সম্পৃক্ত থাকবেন, এই ব্যাপারটি নিয়ে কি বলবেন আপনি? যেহেতু ছাত্রদের নেতৃত্বে একটি গণঅভ্যুত্থান হয়েছে, যার কারণে এখন ছাত্রদের উপর অনেক বড় একটি দায়িত্ব এসে পড়েছে এবং ছাত্ররা সেই দায়িত্ব পালন করতে যে তাদের পড়ালেখা থেকে শুরু করে তাদের জীবনযাপন অনেক জায়গায় বিঘ্ন হচ্ছে। আমি ছাত্রদের উদ্দেশ্যে, যারা এইসব আন্দোলন করছে বিভিন্ন কিছু হলেই, তাদের উদ্দেশ্যে একটা জিনিসই আমার থেকে রিকোয়েস্ট করতে চাই যে আপনারা দেশ পরিচালনার কাজে অবশ্যই আপনাদের ভূমিকা অতুলনীয়, কিন্তু যথাসম্ভব নিজেদের ক্যারিয়ারের দিকেও খেয়াল রাখতে হবে। আর যে চুন থেকে পান খসলে যে আন্দোলন করার যে বিষয়টা, সেটা আসলে আমি মনে করি যে এই আন্দোলনটাকে বা এই দাবিগুলোকে কিছুদিনের জন্য হলো, অ্যাটলিস্ট এই ইন্টারিম গভর্নমেন্টকে সংস্কারের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য হলো এই দাবিগুলো এখন আমরা মাঠে প্রকাশ না করলেই আমার জন্য ভালো হয়। আমরা ইন্টারিম গভর্নমেন্টকে একটু সময় দিই, তারা তাদের মতন গুছিয়ে উঠুক, এই সংস্কার কাজ করুক। যখন এরকম সুযোগ আসবে যে ইন্টারিম গভর্নমেন্টকে আমরা আমাদের দাবি জানানোর সময় এসেছে, তখন একটি নির্দিষ্ট সময়ে এসে আমরা এই দাবিগুলো জানাতে পারি। কিন্তু প্রথমে তাদেরকে কাজ করার সুযোগ করে দিতে হবে। এই দাবির কারণে তারা যদি কাজ না করতে পারে ঠিকমতো, সংস্কার কাজটা যেটার জন্য তারা এসেছে তারা যদি ঠিকমতো না করতে পারে, এটি আমাদের দেশের জন্য, আমাদের জন্য সবথেকে বড় ব্যর্থতা হবে। আপনি যখন আসলে আপনার ভাই মুগ্ধর কথা ভাবেন, তখন কোন জিনিসটা সবচেয়ে বেশি মনে পড়ে স্নিগ্ধ? আল্লাহ আমাদেরকে এমন একটা ভাগ্য দিয়েছে যে আমি আর মুগ্ধ একসাথে পৃথিবীতে এসেছি। আপনারা জানেন যে আমাদের বয়স 26 বছর। আমাদের বয়স 26 বছর হলেও আমরা কিন্তু 27 বছর ধরে একসাথে, মায়ের গর্ভের থেকে আমরা একসাথে। অ্যান্ড মুগ্ধ আমার যমজ ভাই হওয়াতে সে আমার ভাইয়ের থেকে বেশি আমার একজন বেস্ট ফ্রেন্ড। তো তার কথা যখনই মনে পড়ে, ওর যেই হাস্যোজ্জ্বল যে চেহারাটা, সেই চেহারাটা আমার চোখের সামনে ভেসে ওঠে। ওর একটা খুব সুন্দর গুণাবলী ছিল, ও খুব ভালো একজন লিডার ছিল। আমি মুগ্ধ আমরা দুইজনেই খুব বাইক লাভার ছিলাম, মানে বাইকার্স ছিলাম। তো আমরা যখনই সময় পেতাম দুজন একসাথে বন্ধু বান্ধব নিয়ে আমরা বাইক নিয়ে ট্রাভেল করতে বের হয়ে যেতাম। তো এই ট্রাভেলের এই যে রোড ট্রিপগুলো আছে, যে রোড মেমোরিগুলো আছে, সেগুলো সবসময় আমার চোখের সামনে ভেসে ওঠে যখনই মুগ্ধর কথা আমার মনে পড়ে। যদি কোনো মেসেজ দিতে চান আজকে এখানে বসে মুগ্ধকে, কি বলবেন? ওকে বলবো যে ইউ ডিড ইউর পার্ট, ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পার্ট। তুমি মুগ্ধ, তুই যেই স্বপ্ন দেখেছিলি যে বাংলাদেশের বৈষম্য থাকবে না, সেই স্বপ্নের দিকে কিছুটা হলেও তুই অবদান রাখতে পেরেছিস। এখন এটা বাংলাদেশের তুই তোর সর্বোচ্চ আত্মত্যাগ দিয়ে দিয়েছিস। এখন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব এই স্বপ্নকে আগলে রাখা, এই স্বপ্নকে বাস্তবায়ন করা। এখন রেস্ট করার সময় এসেছে, শান্তিতে রেস্ট নেও। আর আমরা নিচে আছি তোর এই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য। ইনশাল্লাহ আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাব। থ্যাংক ইউ সো মাচ স্নিগ্ধ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন এবং যে মহৎ উদ্দেশ্যে আপনি আপনার ভাইয়ের পথ ধরে হাঁটতে চাচ্ছেন, সেই যাত্রা আপনার সফল হোক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দর্শক, যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লোভী, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণচুমি। মুগ্ধরা ছিলেন, মুগ্ধরা আছেন, মুগ্ধরা থাকবেন আমাদের চেতনা জুড়ে, আমাদের দেশপ্রেম জুড়ে, আমাদের দেশ গড়ার স্পৃহা জুড়ে। এবং যারা দেশকে ভালোবেসে জীবন দিয়েছেন, জীবন দিতে উদ্যত হয়েছেন, তাদের সকলকে সালাম জানিয়ে আজকের স্ট্রেট কাট শেষ করছি। আবার দেখা হবে, আবার কথা হবে।